নমস্কার, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেল বেসিক্স অফ পলিটিক্যাল সায়েন্সে। আজকের আলোচনার শিরোনাম জন রলসের পর ন্যায় বিচারের ধারণার বিবর্তন, মানে জাস্টিস আফটার রলস। আমরা এমন একটি চিন্তার ধারায় প্রবেশ করতে চলেছি যেখানে ন্যায় শুধুই আইনের বিষয় নয়, বরং নৈতিকতা, সামাজিক কাঠামো, অর্থনৈতিক অসমতা এবং ব্যক্তি সমাজ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এই যাত্রা শুরু হয় একজন দার্শনিকের থেকে, যিনি আমাদের শিখিয়েছেন সমাজকে যদি সত্যিকার অর্থে ন্যায়ভিত্তিক করতে হয় তাহলে কেমন দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমার এই চ্যানেলে জন রলসের ওপর 3টি ভাগে ভিডিও রয়েছে। ওপরের লিঙ্কে ডিসক্রিপশন দেওয়া হলো, সেখান থেকে যদি প্রয়োজন হয় তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক এবার জন রলস এবং তার পরবর্তীকালে বিভিন্ন ধরনের চিন্তাবিদেরা তারা কিভাবে এই ন্যায় বিচারের ধারণাকে এগিয়ে নিয়ে গেছে। জন রলস বা জন রলসের ন্যায় বিচার সম্পর্কে ধারণা। জন রলস আমাদের সামনে এক ন্যায় বিচারের নতুন একটি দৃষ্টিভঙ্গি বা যাকে ইংলিশে বলে প্যারাডাইম তুলে ধরেন। এই প্যারাডাইমটি তিনি তার আ থিওরি অফ জাস্টিস এই বইটির মাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন, সমাজে ন্যায্যতা নিশ্চিত করতে হলে আমাদের ভাবতে হবে এমন একটি অবস্থান থেকে যেখানে আমরা জানি না মানে আমি ধনী না গরিব, নারী না পুরুষ। এটি কি তিনি অরিজিনাল পজিশন বলে বলছেন, এবং এই অরিজিনাল পজিশনটিকে তিনি এমন একটি জায়গা থেকে বাছার কথা বলছেন যে অবস্থানে দাঁড়িয়ে রলসের মতে সবাই এমন নিয়ম বেছে নেবে যা সকলের জন্য ন্যায্য, বিশেষ করে সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষদের জন্য। রলস এখানে দুইটি ন্যায় মৌলিক নীতির কথা বলেন। একটি স্বাধীনতার নীতি, যাকে লিবার্টি অফ প্রিন্সিপাল, আর একটি পার্থক্যের নীতি, ডিফারেন্স প্রিন্সিপাল। যেমন ভারতীয় সংরক্ষণ নীতি এই ন্যায় ভাবনার প্রতিফলন। তবে প্রশ্ন ওঠে, এতটা হস্তক্ষেপ কি ন্যায্য? আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে রবার্ট নজিক তার এন্টাইটেলমেন্ট থিওরি বা অধিকার ভিত্তিক ন্যায়ের মাধ্যমে রলসের এই ধারণার সমালোচনার মুখর হন। তিনি বলেন, রাষ্ট্রের এই হস্তক্ষেপ ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে। নজিকের মতে কেউ পরিশ্রম করে যা উপার্জন করে রাষ্ট্রের অধিকার নেই তা পুনর্বণ্টন করা। এই ধারণা থেকে তিনি মিনিমাল স্টেটের পক্ষে যুক্তি দেন। রাষ্ট্র শুধুমাত্র নাগরিকদের নিরাপত্তা দেবে, মৌলিক সুরক্ষা নিশ্চিত করবে, যে সুরক্ষাগুলোর মধ্যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার, চুক্তির সম্মান প্রভৃতি রয়েছে। রাষ্ট্র শুধুমাত্র নাগরিকদের নিরাপত্তা দেবে, তার ন্যায় বিচারে বা তার ন্যায় বিচারের যে বিতরণ, ডিস্ট্রিবিউশন, সেখানে সে হস্তক্ষেপ করবে না। এই হস্তক্ষেপ করবে না বলেই নজিক বন্টনমূলক যে ন্যায় বিচার, যাকে আমরা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলে জানি, তিনি সেটাকে প্রত্যাখ্যান করেন। কারণ আবার বলার কথাই যে তার মতে সরকার বা রাষ্ট্রের অধিকার নেই জোর করে সম্পদ পুনর্বণ্টন করার। এখন প্রশ্ন হলো, ব্যক্তির স্বাধীনতা বজায় রেখে কিভাবে প্রকৃত সমতা আনা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দিয়ে একটি প্রেক্ষাপটের কথা আলোচনা করেন, যে প্রেক্ষাপটকে আমরা বা যে দৃষ্টিভঙ্গিকে আমরা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নামে জানি। অমর্ত্য সেন বলেন, কেবল সম্পদের প্রাপ্যতা নয়, বরং মানুষ কি করতে ও কি হতে সক্ষম সেটিই হলো আসল ন্যায় বিচার। তিনি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের মাধ্যমে বলেন, সমাজকে এমনভাবে সংগঠিত করতে হবে যেন সকলেই তাদের সম্ভাবনাগুলোকে বাস্তবায়ন করতে পারে। যেমন মিড ডে মিল বা মেয়েদের জন্য সাইকেল প্রকল্প,
এইসব নীতির মাধ্যমে কেবল সুযোগ নয়, সক্ষমতা গঠিত হয়। এই ভাবনাকে আরও বিস্তৃত করেন মার্থা নাজবুম। নাজবুম ও তার মর্যাদার বিচার। মার্থা নাজবুম মর্যাদা ও মানবিক সক্ষমতাকে একটি অন্য জায়গায় থেকে দেখেছেন। নাজবুম বলেন, প্রতিটি মানুষের কিছু মৌলিক সক্ষমতা থাকা উচিত, যা তার মর্যাদা সম্পন্ন জীবন নিশ্চিত করে। তিনি বলেন, ন্যায় মানে কেবল অর্থনৈতিক নয়, মানসিক, শারীরিক, সামাজিক স্বীকৃতির দিক থেকেও মানুষকে ক্ষমতায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের যারা সবথেকে পিছিয়ে পড়া গোষ্ঠী, যেমন প্রতিবন্ধী, এলজিবিটিকিউ, দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব সুযোগ সৃষ্টি করাই হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি RPWD অ্যাক্ট 2016, যা প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা এবং সমান সুযোগ দেওয়ার কথা বলে। কিন্তু শুধু আইন নয়, সমাজের নৈতিক কাঠামো ন্যায়ের সংজ্ঞাকে প্রভাবিত করে। এই দিকটি সামনে আনেন মাইকেল স্যান্ডেল। মাইকেল স্যান্ডেল তার কমিউনিটেরিয়ান সমালোচনার মাধ্যমে বলেন, ন্যায় মানে নিরপেক্ষ নিয়ম নয়। আমাদের করণীয় ঠিক কি সেটি সামাজিক পটভূমি, সামাজিক মূল্যবোধ এবং ঐতিহ্য ঠিক করে দেয়। তাই কোনো নিরপেক্ষ নিয়মের মধ্যে দিয়ে হয় না। এগুলি নৈতিকতা, সামাজিক প্রেক্ষাপট এবং মূল্যবোধকে বিবেচনার মাধ্যমেই ন্যায় ঠিক হয়। তিনি মার্কেটাইজেশনের সমালোচনায় বলেন, সবকিছু যদি বাজারের নিয়মে চলে তবে সমাজের নৈতিক অবক্ষয় ঘটে। উদাহরণস্বরূপ তিনি বলেন, বেসরকারীকরণ ও স্বাস্থ্যসেবার বাণিজ্যিকরণ দরিদ্রদের থেকে সেবা কেড়ে নেয়। এখান থেকে প্রশ্ন আসে, তাহলে ন্যায় বিচারের শুরু কোথায়? পরিবার থেকে কি? এই প্রশ্নের উত্তর যিনি তুলেছেন তিনি হচ্ছেন সুজান ওকিন। সুজান ওকিন বলেন, বা তার মূল বক্তব্য, যে পরিবারে লিঙ্গ ভিত্তিক ন্যায় হয়, কারণ পরিবারও একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। ওকিনের মতে, পরিবারে যদি লিঙ্গ ভিত্তিক বৈষম্য থাকে তাহলে সমাজে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পরিবারে ন্যায় বিচার জরুরি। তিনি নারীদের অদৃশ্য শ্রম, গৃহস্থলী কাজে শিশু পালন ইত্যাদি এই সমস্ত কার্যক্রমকে অর্থনৈতিক স্বীকৃতি দেওয়ার পক্ষে। তাই তার ন্যায় বিচারের তাত্ত্বিক কাঠামোয় পরিবারেরও প্রযোজ্য হওয়া উচিত বলে মনে করেন। So, if justice has to be real, তিনি বলেন, it must begin at home. তাই ন্যায় বিচারকে যদি প্রকৃত অর্থে মানুষের কাছে উঠে আসতে হয় তাহলে সেটি কিন্তু আমাদের ঘর বা পরিবারের থেকেই শুরু হওয়া উচিত। তাই তার মতে সাম্প্রতিককালে গৃহিণীদের জন্য বেতন বা ইউনিভার্সাল বেসিক ইনকামের যে দাবি, এটি ওকিনেরই দর্শনের প্রতিফলন। তাই আমরা যদি এই সমস্ত চিন্তাবিদদের ধারণাগুলোকে যদি এক এক করে দেখি তাহলে দেখতে পারবো যে এক একজন তাদের বক্তব্য কি রকম ভাবে বলেছে এবং যার ফলে ন্যায় বিচারের ধারণাটিও কিভাবে এগিয়ে গেছে। যেমন প্রথমেই যদি বলি রলসের কথা বললে আমাদের খুব সংক্ষেপে যদি বলি তাহলে বলা হয় যে রলসের মতে ন্যায় বিচার মানে ন্যায়সঙ্গতা। ন্যায়সঙ্গতা মানে সমান সুযোগ, সমান সুবিধা। তাই শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার সবার জন্য সমানভাবে পাওয়া উচিত। নজিকের মতে ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং সেটা রক্ষাই হচ্ছে ন্যায়। তাই কর আদায় না করে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করাই হচ্ছে ন্যায়ের প্রতিষ্ঠার মূল লক্ষ্য। স্যান্ডেলের মতে সমাজের প্রেক্ষাপট ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। তাই সামাজিক মূল্যবোধ ভিত্তিক নীতি নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমর্ত্য সেনের মতে
ক্ষমতা ও বিকাশ, এর ফলে ন্যায় বিচার একটি যুক্তিযুক্ত প্রকল্প বলে মনে করা হয়। ন্যায় বিচার মানে তার মতে মানুষের সক্ষমতা তৈরি। তিনি উদাহরণ দেন মহিলাদের স্বনির্ভরতা প্রকল্প ইত্যাদি ক্ষেত্রে। তার মতে যত সক্ষমতা বাড়বে তত ন্যায় বিচারের প্রতিষ্ঠা হবে সমাজের মধ্যে। মার্থা নাসবমের মতে মানবিক মর্যাদা, সম্মান ও সামর্থ্য নিশ্চিতকরণ, এই সামর্থ্যের মধ্যে দিয়ে প্রতিবন্ধীরা তাদের যে সমস্ত অধিকার, সেই অধিকারগুলোকে পাওয়ার মাধ্যমে ন্যায় সৃষ্টি হয়। সুজান ওকিনের মতে গৃহে ন্যায় ছাড়া সমাজে ন্যায় অসম্ভব। পরিবারে তাই ন্যায় বিচার জরুরি। পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন একটি অন্যতম গুরুত্বপূর্ণ আইন। এই দৃষ্টিভঙ্গিগুলির মধ্যেই বা এই দৃষ্টিভঙ্গিগুলির বৈচিত্র্যতার মধ্যেই আমরা দেখতে পাই বা আমাদেরকে শিখিয়ে দেয় ন্যায় বিচার কোনো একটি একমাত্রিক ধারণা নয়, এটি একটি বহু স্তর বিশিষ্ট বাস্তবতা। তাই আমরা যদি একটি তুলনামূলক জায়গা থেকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ধারণাগুলোর প্রভাব আমরা দেখি কল্যাণ রাষ্ট্রে, যেমন ভারত বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ক্ষেত্রে। তাই রাষ্ট্র যদি রলসের মতো ন্যায়কে প্রাধান্য দেয় তবে তা কল্যাণ নীতি তৈরি করে বা কল্যাণ নীতিতে পর্যবসিত হয়, ওয়েলফেয়ার পলিসিতে পর্যবসিত হয়। আর তা যদি নজিকের মতো ক্ষুদ্র রাষ্ট্রের ধারণা মধ্যে বাস্তবায়িত হয় তাহলে তখন সেটি একটি উদার রাজনৈতিক বা উদার বাজার নীতিতে পরিণত হয়। লিবারেল পলিসি বা লিবারেল স্টেট, ওপেন লিবারেল স্টেটে সেটা পরিণত হয়। তাই নতুন নতুন দিক এবং তার বাস্তব উদাহরণও দেখতে পাই। যেমন বহু স্তর বিশিষ্ট এটি একটি ধারণা, ঠিক সেই রকম ভাবে বহু স্তর বিশিষ্ট এই ধারণার বাস্তবিক রূপ। আধুনিক রাজনৈতিক তত্ত্বে তাই এখন ন্যায় বিচার প্রসঙ্গে বিভিন্ন ধরনের দৃষ্টিকোণ উঠে এসেছে। পরিবেশগত দৃষ্টিকোণ, যার মধ্যে সুন্দরবনের জলবায়ু উদ্বাস্তু, দিল্লির বায়ু দূষণ, দিল্লির আন্দোলন, অর্থাৎ আমরা কিভাবে প্রকৃতিকে ব্যবহার করি এবং তা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের ন্যায়বোধকেও দৃষ্টি আকর্ষণ করে। মানে তার উদাহরণ অন্যতম গুরুত্বপূর্ণ যে এই জলবায়ু পরিবর্তনের দায় কার উপর? উন্নত রাষ্ট্র না বিকাশশীল রাষ্ট্রের উপরে? তাই রলস থেকে শুরু করে সেন ও অন্যদের মাধ্যমে আমরা এই ধারণার বিস্তার দেখতে পাই। ন্যায় বিচার মানে তাই কেবল আইন নয়, এটি হলো সামাজিক মূল্যবোধ, মানব মর্যাদা, ক্ষমতায়ন ও ইতিহাসের প্রতি সচেতনতা। রলস থেকে সেন, স্যান্ডেল, ওকিন, নুসবাম প্রত্যেকেই আমাদের শেখান ন্যায় বিচার একটি বহুবাচনিক ও বিকাশমান ভাবনা, মানে চলতেই থাকে যা। আপনি কোন দৃষ্টিকোণকে সমর্থন করেন? কমেন্ট বক্সে যা উত্তর দেবেন, দিলে ভালো লাগবে। ধন্যবাদ।